শুভ সকাল সবাইকে। আজকের এই শুভ সমাবেশে আমি অনেক আনন্দের সঙ্গে আপনাদের স্বাগত জানাচ্ছি। জাপান ও বাংলাদেশের শিক্ষাক্ষেত্রে বন্ধুত্ব আমাদের মধ্যে নতুন আলো জাগায়। এটি আমাদের অভিজ্ঞতা বিনিময় ও পারস্পরিক শেখার নতুন দিগন্ত খুলে দেয়। আমি নুসরাত সুলতানা, আজকের এই অনুষ্ঠানের সঞ্চালক। সবাইকে আজকের প্রতিবেদন সভা এবং বিশেষজ্ঞ পরিচিতি অনুষ্ঠানে স্বাগত জানাই। এই অনুষ্ঠান সম্ভব হয়েছে আমাদের আয়োজক ও সহযোগী প্রতিষ্ঠানের সহায়তায়। প্রতিষ্ঠানগুলোর নাম হলো জাপান ফাউন্ডেশন, ঢাকা বিশ্ববিদ্যালয় IML, BMET, বাংলাদেশে অবস্থিত জাপান দূতাবাস। আশা করি আজকের সভা আপনাদের জন্য তথ্যবহুল ও উপকারী হবে। আজকে সবার মূল সমূহ হলো জাপানে প্রশিক্ষণের অভিজ্ঞতা এবং শেখা বিষয়গুলো সবাইকে ভাগাভাগি করা, বাংলাদেশের জাপানি ভাষা শিক্ষার মান উন্নয়ন করা, জাপান ফাউন্ডেশনের নতুন বিশেষজ্ঞদের স্বাগত জানানো এবং তাদের ভবিষ্যৎ কার্যক্রমের পরিকল্পনা উপস্থাপন, শিক্ষক নেটওয়ার্ক শক্তিশালী করা এবং পেশাগত উন্নয়নে আগ্রহ বৃদ্ধি করা, আগামী 2026 সালের জাপান প্রশিক্ষণ প্রোগ্রামের ঘোষণা এবং অংশগ্রহণকারীর সংখ্যা বৃদ্ধি করা। এখন আপনাদের সামনে পরিচয় প্রদান করবেন দ্য জাপান ফাউন্ডেশন জাপানিজ ল্যাঙ্গুয়েজ এক্সপার্টস উজাওয়া তাকেও সেন্সে এবং ফুকিউ সেন্সে। ওনেগাইশিমাস। はい、皆さんおはようございます。おはようございます。国際交流基金から来た宇沢武雄です。日本語専門家として BMET で働いています。জি, উনি হচ্ছে জাপান ফাউন্ডেশন থেকে আগত উজাওয়া থাকেও। উনি বর্তমানে ভাষা বিশেষজ্ঞ হিসেবে বিএমইটিতে কাজ করছেন। 国際交流基金から来た福井智之と申します。日本語専門家として、今、ダッカ大学現代言語研究所で働いています。জি, উনি জাপান ফাউন্ডেশন থেকে আগত ফুকুই তোমোইকি। উনি বর্তমানে একজন জাপানি ভাষা বিশেষজ্ঞ হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে আধুনিক ভাষা ইনস্টিটিউটে কর্মরত আছেন। 私たちの主要業務について、ちょっと簡単に、説明します。まず、バングラディッシュの日本語教師を対象とした教師研修です。জি, উনি বলেছেন আমরা এখন আমাদের প্রধান কার্যক্রম সম্পর্কে ব্যাখ্যা করব। প্রথমত আমাদের কার্যক্রমগুলির একটি হলো বাংলাদেশের জাপানি ভাষা শিক্ষকদের প্রশিক্ষণ দেওয়া। 一つ目は、日本語教授能力の向上のための研修です。これは、日本語教師として基本的な教え方や彩りの使い方、みんなの日本語のコミュニカティブな教え方など、いろいろな研修をする予定です。もう一つは、日本語能力の向上です。先生たちの日本語のレベルを上げる研修もします。প্রথম প্রশিক্ষণটি হলো জাপানি ভাষা শিক্ষা দক্ষতার উন্নতি করা। শিক্ষণ পদ্ধতি ইরোদরি বইয়ের ব্যবহার পদ্ধতি এবং মিন্নানো নিহঙ্গো বইয়ের যোগাযোগ ভিত্তিক পদ্ধতি ইত্যাদি বিষয়ে কাজ করা। এছাড়াও শিক্ষকদের জাপানি ভাষার দক্ষতার উন্নতির জন্য প্রশিক্ষণও পরিচালনা করা হবে। 次のスライドお願いします。二つ目は、彩りプロモーションです。彩りセミナーでは、国際交流基金が作成した彩りの基本的な考え方や特徴を学んだり、模擬授業を体験できるセミナーです。 দ্বিতীয় কার্যক্রমটি হলো ইরোদরি প্রমোশন করা। ইরোদরি সেমিনারে অংশগ্রহণকারীরা আন্তর্জাতিক বিনিময় তহবিল অর্থাৎ জাপান ফাউন্ডেশন কর্তৃক প্রস্তুতকৃত ইরোদরি পাঠ্য বইয়ের মৌলিক ধারণা বৈশিষ্ট্য সম্পর্কে জানতে পারবেন এবং অনুশীলনী ক্লাসেও অংশগ্রহণ করতে পারবেন আর এর অভিজ্ঞতাও অর্জন করতে পারবেন। そして、皆さんの学校でもしサポートが必要だったら、私たちが行きます。その学校の先生たちに、彩りの使い方や模擬授業の体験、シラバスのアドバイスや、いろいろな教材の提供をします。 এছাড়াও যদি আপনাদের বিদ্যালয়ে সহায়তার প্রয়োজন হয় তারা সেখানে যাবে। আর যদি বিদ্যালয়ের শিক্ষকদের ইরোদরির ব্যবহার পদ্ধতি অনুশীলনের অভিজ্ঞতার দরকার হয় সেক্ষেত্রেও পরামর্শ দেবেন এবং শিক্ষা সামগ্রীও প্রদান করবেন। 私たちの主要業務は以上です。জি, ওনাদের কার্যক্রম এই পর্যন্তই। ধন্যবাদ ফুকুই সেন্সে এবং আব্দুল্লাহ সেন্সেকে।
আজকের অনুষ্ঠানে আমরা সেই অভিজ্ঞতাগুলো একে একে শুনবো। আমাদের সহকর্মী শিক্ষকবৃন্দ জাপানে প্রশিক্ষণকালে যা যা শিখেছেন এবং সেই শিক্ষা কিভাবে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় প্রয়োগ করা যেতে পারে তা তারা আমাদের সঙ্গে শেয়ার করবেন। আশা করছি আজকের এই আলোচনায় আমাদের সবাইকে নতুনভাবে ভাবতে ও শিখতে অনুপ্রাণিত করবে। তাহলে চলুন আজকের অনুষ্ঠান শুরু করি। প্রথমে আমাদের সাথে অভিজ্ঞতা শেয়ার করবেন আব্দুল্লাহ সেন্সেই, যিনি মুসুবু জাপানিজ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কালচার সেন্টারের সাথে সংযুক্ত আছেন। জি, আমার নাম রোমান আব্দুল্লাহ। আমি বর্তমানে মুসুবু জাপানিজ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কালচারাল সেন্টারে কর্মরত আছি। আমি জাপান ফাউন্ডেশনের এই প্রোগ্রামে অংশগ্রহণ করার পরে যা যা শিখেছি এবং যা যা এখন ব্যবহার করছে আমার স্কুলে, সেগুলো সম্পর্কে আপনাদেরকে এখন বিস্তারিত জানাবো। হাই। আমরা যখন জাপানে পৌঁছেছিলাম, জাপান ফাউন্ডেশনের ডরমিটরিতে পৌঁছেছিলাম, তারপরে পরের দিন যখন আমাদের ক্লাস শুরু হয়, তো তার আগেই হচ্ছে আমাদেরকে, আমরা যারা 31 জন জাপানে পৌঁছেছিলাম প্রোগ্রামে, 31 জনকে 3টা ক্লাসে ভাগ করা হয় এবং আমার ক্লাস পড়েছিল 2 নাম্বার ক্লাসে। এবং আমি একটু টেনশনে ছিলাম যে আসলে কেন ক্লাস ভাগ করা হলো, আমরা যে 31 জন এসেছিলাম তাদের সবাইকে কেন একই ক্লাসে দেওয়া হয় নাই। এজন্য আমি একটু চিন্তায় ছিলাম আর কি। ক্লাস ভাগ করার পরে আমার কিছু কিছু বন্ধুরা অন্য গ্রুপে চলে গিয়েছিল, অন্য ক্লাসে চলে গিয়েছিল। কিছু কিছু বন্ধুরা আমার সাথেই ছিল। আমরা বাংলাদেশ থেকে মোট 8 জন গিয়েছিলাম, তার মধ্যে মাত্র 3 জন ছিল আমার ক্লাস নাম্বার 2-এ। আর বাদ বাকিরা সবাই অন্য ক্লাসে পড়ে গিয়েছিল, এজন্য আমার একটু মন খারাপ হয়েছিল আর কি। এখন আমার মনে প্রশ্ন জেগেছিল যে ক্লাস ভাগ করার আসলে উদ্দেশ্যটা কি। ক্লাস নিয়ে আমি খুবই চিন্তিত ছিলাম যে তাহলে কি আমার জাপানি ভাষা দক্ষতা খুবই কম, যার কারণে আমাকে অন্য ক্লাসে ফেলা হলো। ক্লাস নাম্বার 1-এ কেন ফেলা হয়নি, এরকমটা চিন্তা করতেছিলাম। মূলত ক্লাস ভাগ করার উদ্দেশ্য ছিল স্তর অনুযায়ী শেখানো। কারো জাপানি ভালো বা কারো বা দুর্বল, তাই লেভেল অনুযায়ী ভাগ করলে সবাই নিজের গতিতে শিখতে পারে এবং শিক্ষকরা লেভেল বুঝে তাদেরকে সর্বোচ্চটা দিতে পারে। এবং মনোযোগ ও যোগাযোগ বাড়াতে ছোট ক্লাসে শিক্ষকরা প্রত্যেক শিক্ষার্থীর দিকে বেশি মনোযোগ দিতে পারে। একটা ক্লাসে যদি অনেকগুলো শিক্ষার্থী থাকে তাহলে শেখানোটা একটু কষ্টকর হয় এবং প্রত্যেকের দিকে মনোযোগ দেওয়াটা একটু কষ্টকর হয়। এছাড়াও কার্যক্রম বা অনুশীলনের সুবিধা, কথোপকথন, গ্রুপ ওয়ার্ক, প্রেজেন্টেশন, ছোট ছোট দল ভালো কাজ করে। আমাদের 11 জনের একটা দল ছিল আমাদের 2 নাম্বার ক্লাসে, এবং আমরা বিভিন্ন রকম প্রেজেন্টেশন বা অনেকগুলো গ্রুপ ওয়ার্ক ছিল, কিছু কথোপকথনের কিছু কাজ ছিল। এজন্য আর কি ছোট গ্রুপে যেহেতু ভাগ করা হয়েছিল, আমাদের কাজটাও সহজ হয়ে গিয়েছিল। তবে অন্যান্য ক্লাসে সবাই একসাথে হওয়ার কিন্তু আবার সুযোগ ছিল, যেমন হিকিদাসু নিহঙ্গ ক্লাস, ফুরোশিকি ক্লাস, জেএফটি বেসিক, সেতসুমেই ক্লাস ইত্যাদি। ট্রেনিং এ অনেকগুলো বিষয়বস্তু ছিল। সেই সব বিষয়বস্তুর মধ্যে প্রধান বিষয়বস্তু ছিল হচ্ছে ইরোদরি, অর্থাৎ সেইকাতসু নো নিহঙ্গ। আমি বাংলাদেশে যখন ছিলাম তখন আমি ইরোদরি সম্পর্কে মোটামুটি জানতাম যে ইরোদরি বইটা কিভাবে ব্যবহার করতে হয়। তবে আমি মনে করতাম ইরোদরি বইটা শুধুমাত্র জেএফটি পরীক্ষা দেওয়ার জন্য ব্যবহার করে থাকে। কিন্তু আমি জাপানে পৌঁছানোর পরে ইরোদরি বইটা সম্পর্কে আরো বিস্তারিত জানতে পারি এবং আমার ধারণাও ভুল প্রমাণিত হয়। তাহলে ইরোদরিটা আসলে কি, ইরোদরি বইটাই বা আসলে কি, তাই না, মনে প্রশ্ন জেগেছে। হাই। ইরোদরি হলো মূলত যারা ভবিষ্যতে জাপানে বসবাস করতে চায় বা কাজ করতে চায় তাদের দৈনন্দিন জীবনযাপনে ব্যবহৃত জাপানি ভাষা শেখার আনন্দময় এবং কার্যকরী একটা মাধ্যম। ইরোদরি বইটা যদি জাপানে যাওয়ার আগে কেউ ভালোভাবে ব্যবহার করতে পারে, দক্ষতার সাথে ব্যবহার করতে পারে, তাহলে জাপানে সে একদম ফ্রিলি বসবাস করতে পারবে, কাউকে কোনো সমস্যা করা ছাড়া এবং নিজে কোনো সমস্যা পড়া ছাড়াই। ইরোদরি বইটা যদি সে ব্যবহার করে তাহলে সে তার কর্মক্ষেত্রেও এগিয়ে থাকবে এবং তার ব্যক্তিগত জীবনেও সে এগিয়ে থাকবে। ব্যক্তিগত কেনাকাটা, খাওয়া দাওয়া, চলাফেরা সবকিছুই তার ভালোভাবে সম্পন্ন করতে পারবে। হয়। এখন একটু ক্লাসের বাইরে আসা যাক। সায়তামা সফরে গিয়ে প্রথমবার আমি সাশিমি খেয়েছিলাম। আমরা এখান থেকে যাওয়ার পরে কয়েকদিন পরে আমাদেরকে সায়তামা ট্যুরে নিয়ে যাওয়া হয় জাপান ফাউন্ডেশনের পক্ষ থেকে, এবং সেখানে যাওয়ার পরে আমরা সাশিমি খাবারটা ট্রাই করেছিলাম সবাই মিলে, এবং সেটা আগে থেকেই তৈরি করা ছিল। পরবর্তী যে ছবিটা দেখতে পাচ্ছেন, আমরা সবাই মিলে বসে যখন খাওয়া দাওয়া করেছিলাম তখন তোলা ছবি, এবং ছবিটি তুলেছিলেন জাপান ফাউন্ডেশনেরই একজন শিক্ষক। তার নাম ছিল ইয়াসুদা সেন্সেই।
পরবর্তী যে ছবিটা দেখতে পাচ্ছেন এটা হলো সাইতামা জেলার বিখ্যাত বনসাই জাদুঘর। আমরা যেদিন ভ্রমণে গিয়েছিলাম, সাইতামা ট্যুরে গিয়েছিলাম, সেদিনের তোলা ছবি এটা। ওখানে আমরা অনেকগুলো বনসাই গাছ দেখেছিলাম, অনেক বছর পুরনো বনসাই গাছ দেখেছিলাম। উম, এই যে যে গাছটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে 300 বছর বয়সী পুরাতন একটা ম্যাপল বনসাই গাছ। আমাদের বাংলাদেশেও তো বনসাই করা হয়, তাই না? তো আমি আমার বাংলাদেশে সর্বোচ্চ 15 থেকে 20 বছর বয়সী বনসাই গাছ দেখেছি, কিন্তু 350 বছর বয়সী পুরনো বনসাই গাছ দেখাটা ছিল সত্যি একটা দারুণ অভিজ্ঞতা। পরবর্তী যে বনসাই গাছটা দেখতে পাচ্ছেন এটা ছিল ওই বনসাই বিজুৎসুকানের সব থেকে পুরাতন বনসাই গাছ। এবং এটার বয়স সম্পর্কে আপনাদের যদি ধারণা করতে বলি তাহলে কত বলবেন আপনারা? 400 বছর বা 450 বছর এমন কিছু বলবেন, কিন্তু এটা তার থেকেও বেশি পুরাতন। অবিশ্বাস্য হলেও এই গাছটির বয়স ছিল 500 বছর, অর্থাৎ 500 বছর পুরাতন একটা বনসাই গাছ। এই বনসাই গাছটার নাম ছিল গোয়োমাৎসু। এটা হচ্ছে জাপানিজ হোয়াইট পাইন একটা গাছ, সব থেকে পুরাতন গাছ ছিল এটা। জি, আমার পক্ষ থেকে এই পর্যন্তই। সবাই ধৈর্য ধরে শোনার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ আব্দুল্লাহ সেন্সেকে তার গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করার জন্য। পরবর্তীতে যিনি অভিজ্ঞতা শেয়ার করবেন তিনি হলেন আব্দুল্লাহ আল মামুন সেন্সে, যিনি জাপান বাংলাদেশ কালচারাল ফোরামের সাথে সংযুক্ত আছেন। প্রথমেই ঢাকা বিশ্ববিদ্যালয়, বিএমইটি, জাপান ফাউন্ডেশন এবং বাংলাদেশে অবস্থিত জাপান এম্বাসির সম্মানিত প্রতিনিধি ও কর্মকর্তাগণকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। বাংলাদেশে জাপানি ভাষা শিক্ষা, মানব সম্পদ উন্নয়ন এবং সাংস্কৃতিক বিনিময় কার্যক্রমে আপনাদের অবদান ও সহযোগিতা অত্যন্ত মূল্যবান। আজকের এই রিপোর্টে আমাদের জন্য অভিজ্ঞতা ভাগাভাগি, ভবিষ্যৎ সহযোগিতা এবং নতুন সম্ভাবনা নিয়ে আলোচনা করার একটি গুরুত্বপূর্ণ সুযোগ। চেঞ্জ প্লিজ। আবার চেঞ্জ। আবার নেক্সট। আমি আব্দুল্লাহ মামুন জাপান ফাউন্ডেশনের আমন্ত্রণে উরাওয়াতে অনুষ্ঠিত জাপানি ভাষা শিক্ষক প্রশিক্ষণ প্রোগ্রামে অংশগ্রহণের সুযোগ পাই। এটি আমার পেশাগত জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ এবং স্মরণীয় অভিজ্ঞতা। এই প্রতিবেদনটির উদ্দেশ্য হলো সেই প্রশিক্ষণ থেকে অর্জিত জ্ঞান, অভিজ্ঞতা ও অনুপ্রেরণাকে বাংলাদেশের জাপানি ভাষা শিক্ষার উন্নয়নে কাজে লাগানো। নেক্সট। নেক্সট প্লিজ। নেক্সট প্লিজ। এই প্রশিক্ষণের মূল উদ্দেশ্য ছিল বিদেশি জাপানি ভাষা শিক্ষকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, কার্যকর শিক্ষণ পদ্ধতি শেখা এবং আন্তর্জাতিক শিক্ষক নেটওয়ার্কের বিকাশ। বাংলাদেশে জাপানি ভাষার শিক্ষার্থী সংখ্যা প্রতি বছর বাড়ছে, কিন্তু প্রশিক্ষিত শিক্ষক এখনো সীমিত। তাই এ ধরনের প্রশিক্ষণ আমাদের দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। নেক্সট। প্রশিক্ষণ চলাকালে জাপানি দক্ষ প্রশিক্ষকগণ আমাদেরকে বাস্তব যোগাযোগ ভিত্তিক শিক্ষণ পদ্ধতি, রোল প্লে, নেক্সট, রোল প্লে, গ্রুপ ওয়ার্ক এবং সংস্কৃতি সংযুক্ত পাঠ পরিকল্পনার কৌশল শিখিয়েছেন। শিক্ষার্থীদের অংশগ্রহণমূলক ও আনন্দদায়ক শেখার পরিবেশ তৈরিতে অত্যন্ত কার্যকর প্রমাণিত হয়েছে এই কার্যক্রমগুলো। আমি উপলব্ধি করেছি যে একজন ভালো শিক্ষক হওয়া মানে কেবল ব্যাকরণ শেখানো নয়, বরং এমন একটি পরিবেশ তৈরি করা যেখানে শিক্ষার্থীরা আগ্রহ ও আনন্দ নিয়ে শেখে। নেক্সট। জাপানে অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতাকে আমি বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানে প্রয়োগ করার পরিকল্পনা নিয়েছি এবং আপনারা শুনে খুশি হবেন ইতিমধ্যে তা ক্লাসে প্রয়োগ শুরু করেছি। মিন্নানো নিহঙ্গ বইয়ের পরিবর্তে ইরোদুরি শেখাচ্ছি। নেক্সট। রোল প্লে, ওয়ার্ক গ্রুপ, পেয়ার ওয়ার্ক এবং সংস্কৃতি ভিত্তিক পাঠ পরিকল্পনা চালু করব। এটা ভবিষ্যতের পরিকল্পনা। শিক্ষার্থীদের ভাষা শেখার আগ্রহ ও আত্মবিশ্বাস বৃদ্ধির জন্য ইন্টারেক্টিভ ক্লাসরুম অ্যাপ্রোচ ব্যবহার করব। নেক্সট। আগামী 2026 সালের জাপান ফাউন্ডেশনের শিক্ষক প্রশিক্ষণ প্রোগ্রামের জন্য আমি আরো বেশি সংখ্যক বাংলাদেশি শিক্ষককে আবেদন করতে উৎসাহিত করতে চাই। এটি শুধুমাত্র প্রশিক্ষণ নয়, বরং বাংলাদেশের জাপানি ভাষা শিক্ষার মান উন্নয়নের একটি দীর্ঘমেয়াদী টেকসই পদক্ষেপ।
নেক্সট। নেক্সট। পরিশেষে এই অসাধারণ সুযোগ প্রদানের জন্য আমি জাপান ফাউন্ডেশনকে আন্তরিক ধন্যবাদ জানাই। কোকসাই কোরিও কোকসাই কোরিও কিকিং নিহঙ্গ কোকসাই সেন্টারের সকল স্টাফ ও প্রশিক্ষকগণকে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি। এই প্রশিক্ষণের মাধ্যমে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি এই অভিজ্ঞতা বাংলাদেশের জাপানি ভাষা শিক্ষার উন্নয়নে দীর্ঘমেয়াদী ইতিবাচক প্রভাব ফেলবে। সবাইকে আরো একবার ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি। মিনাসা হন্তনি আরিগাতো গোজাইমাস্তা। ধন্যবাদ আব্দুল আল মামুন সেন্সেইকে তার গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা শেয়ার করার জন্য। পরবর্তীতে আমাদের সাথে যিনি অভিজ্ঞতা শেয়ার করবেন তিনি হচ্ছেন হাসান মেহেদি সেন্সেই, যিনি সাকুরাজাকা জাপানিজ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কালচার সেন্টারের সাথে সংযুক্ত আছেন। おはようございます。আসসালামু আলাইকুম। আমি হাসান মেহেদি। আমি সাকুরাজাকা জাপানিজ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কালচারাল সেন্টারের একজন জাপানি শিক্ষক। আমি জাপান ফাউন্ডেশন কর্তৃক জাপানের টিচার্স ট্রেনিং প্রোগ্রামে অংশগ্রহণ করতে পেরে আনন্দিত ও কৃতজ্ঞতা জানাই। উক্ত প্রোগ্রামে অংশগ্রহণ করে বিভিন্ন বিষয় সম্পর্কে জ্ঞান অর্জন করি। সেগুলোর মধ্যে হতে তিনটি বিষয় নিয়ে আলোচনা করতে চাই। আমার আলোচনার বিষয়বস্তুগুলো হলো আলোচনার বিষয়বস্তুগুলো হলো পোর্টফোলিও, ফুরুশিকি, ইউজিং টয়লেট প্রপারলি, আমরা কিভাবে টয়লেট সঠিকভাবে ব্যবহার করব। প্রথমত পোর্টফোলিও। পোর্টফোলিও আমার শেখার অভিজ্ঞতা ও পেশাগত উন্নয়নের প্রতিচ্ছবি। প্রশিক্ষণের মাধ্যমে নতুন জ্ঞান অর্জন করেছি। ভবিষ্যতে শিক্ষার্থীদের মধ্যে তা বাস্তবে প্রয়োগ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। শিক্ষার্থীদের জন্য পোর্টফোলিও গুরুত্ব অপরিসীম, কেননা শিক্ষার্থীর কাজ, অর্জন ও শেখার অগ্রগতির একটি অংশ। এটি শিক্ষক ও শিক্ষার্থীর উন্নতি বোঝার একটি কার্যকর মাধ্যম। পোর্টফোলিও ব্যবহারের ফলে সৃজনশীলতা ও দক্ষতা প্রকাশ করে ও সুন্দরভাবে তা তুলে ধরে। পোর্টফোলিওর মাধ্যমে শিক্ষার্থীরা নিজেদের শক্তি ও দুর্বলতা বিশ্লেষণ করতে পারে এবং ভবিষ্যতের জন্য উন্নয়নের পরিকল্পনা নিতে পারে। শিক্ষক ও অভিভাবক শিক্ষার্থীর বাস্তব ও বর্তমান উন্নয়ন সহজে তুলে ধরতে পারে। পোর্টফোলিও বর্তমান সময়ে শুধুমাত্র শিক্ষার নথি নয়, এটি ব্যক্তিগত উন্নয়ন, আত্মমূল্যায়ন ও পেশাগত বিকাশের প্রতিফলন। পোর্টফোলিওর মাধ্যমে ভবিষ্যতে আরো দক্ষ ও সৃজনশীলভাবে গড়ে তোলাই আমার লক্ষ্য। নেক্সট। দ্বিতীয়ত ফুরুশিকি। ফুরুশিকি হলো জাপানিজ এক ঐতিহ্যবাহী কাপড় যার উৎপত্তি নারা যুগে বলে ধারণা করা হয়। তখনকার সময়ে ফুরুশিকিকে বলা হতো সুসুমি নামে পরিচিত ছিল। তখনকার মানুষ তখনকার সময়ের মানুষেরা গরম পানি স্নান করে নিজেদের কাপড় মোড়ানোর কাজে এবং স্নানের আসনে বসতেন এই ফুরুশিকির মাধ্যমে। 1400 শতকে নতুন করে আবার 1400 শতকে মুরোমাচি যুগে এটিকে নামকরণ করা হয় ফুরুশিকি। উপহার মোড়ানো, জিনিস বহন, এমনকি সৌন্দর্য বর্ধনের ক্ষেত্রেও ব্যবহৃত হতে শুরু করে। পুরুষিকে ব্যবহারের মূল উদ্দেশ্য হলো জিনিসপত্র সুরক্ষিত রাখা, পূর্ণ ব্যবহারযোগ্য উপায়ে পরিবেশ রক্ষা করা, অপচয় না করার জাপানের সংস্কৃতিতে প্রতিফলিত হয়। আধুনিক যুগে বিভিন্ন ডিজাইনে বিভিন্ন আকার নকশা তৈরি করা হয় যেন ঐতিহ্য আধুনিকতা একসাথে প্রকাশ পায়। সব মিলিয়ে বলতে ফুরুশিকি কেবল একটি কাপড়ই নয়, এটি জাপানের সংস্কৃতি, সৃজনশীলতা ও পরিবেশ বান্ধব বান্ধব জীবনের প্রতীক। নেক্সট। নেক্সট। আপনারা যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন ফুরুশিকির কিছু সাইজ রয়েছে, আকার রয়েছে। সবচেয়ে ছোট সাইজ যেটা এস 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 সাইজ উপহার ও ছোট জিনিস বা ওবেন্তো লাঞ্চ বক্স মোড়ানোর কাজে ব্যবহৃত হয়। এম সাইজ এম সাইজ হচ্ছে বই, ডকুমেন্ট বা ফাইল মোড়ানোর ছোট ব্যাগ বা হ্যান্ড ব্যাগ বা মাঝারি আকারের উপহারের কাজে ব্যবহৃত হয়। এক্সেল এল সাইজ যা বড় উপহার বা শপিং ব্যাগ বা ভ্রমণ ব্যাগ হিসেবে ব্যবহার করা হয়। আরো বিভিন্ন কাজে বিভিন্ন জায়গায় ফুরুশিকির এই ব্যবহারটা আমরা দেখতে পাই। সবচেয়ে বড় যে ফুরুশিকির সাইজটা, ওটা ওই ওটার ব্যবহার হচ্ছে পোশাক, কম্বল, সাজসজ্জা বা টেবিল কাভার হিসেবে ব্যবহার করা হয়। নেক্সট।
জাপানে যাওয়ার পরে আমাদের বাংলাদেশের অনেকেই আমরা জানি না যে জাপানের টয়লেট কিভাবে ব্যবহার করা আমাদের দরকার। অনেকেই জানি না। আমি যখন জাপানে গিয়েছিলাম তখন এটা কিভাবে ব্যবহার করতে হয় এটা আমি বুঝতে পারিনি। পরে যখন আমি বুঝতে পারলাম, তখন দেখলাম যে আসলে যে জাপানিজ টয়লেটগুলো এত আধুনিক, উন্নত প্রযুক্তির মাধ্যমে ব্যবহার করা হয়। আমাদের আহ, কিছু কিছু বড় বড় টয়লেট প্রপারলি কিভাবে ব্যবহার করা হয় এটা বিষয়টা একটু আলোচনা করতে চাচ্ছি। জাপানে আধুনিক টয়লেটগুলোর মধ্যে উন্নত ও প্রযুক্তি মাধ্যম ব্যবহারকারী আরাম ও স্বাস্থ্যবিধি নিশ্চিত করে। উপরে কন্ট্রোল প্যানেলে বিভিন্ন ফাংশন রয়েছে। প্রথমত যে ফাংশনটি রয়েছে, স্টপ তোমারু বোতামটি পানি স্প্রে বন্ধ করার জন্য ব্যবহৃত হয়। ওশিরি ওশিরি বোতামটি পেছনের পরিষ্কারের জন্য, এবং তৃতীয়ত বিদে বোতামটি সামনের অংশ পরিষ্কারের জন্য ব্যবহৃত হয়। পানির চাপ পানির চাপ সুইচেই প্রেসার প্রেসার বোতামটি দ্বারা পানির নিয়ন্ত্রণ করা যায়। পঞ্চম, ভলিউম অনরিও অনরিও অংশটি ফ্লাশ বা সাউন্ড কন্ট্রোলের জন্য ব্যবহৃত হয়। এই ছিল আমার আজকের উপস্থাপন। ভবিষ্যতে যারা জাপানে যাবেন ওনাদের জন্য টয়লেট ব্যবহার বিধিগুলো অনেক কাজে আসবে। ভবিষ্যতে আমি আমার শিক্ষার্থীদের শিক্ষাদানের চেষ্টা করব ইনশাআল্লাহ। তো এই বলে বিদায় নিলাম। ভবিষ্যতে যিনারা জাপানের টিচার্স ট্রেনিং প্রোগ্রামে অংশগ্রহণ করবেন ওনাদের জন্য শুভকামনা রইল। আমার জন্য দোয়া করবেন, আমার শিক্ষার বিষয়গুলো শিক্ষার্থী, বন্ধু বান্ধব, পরিবার পরিজনের সাথে শেয়ার করতে পারি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ মেহেদি সেন্সেকে আপনার গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা শেয়ার করার জন্য। পরবর্তীতে আমাদের সাথে অভিজ্ঞতা শেয়ার করবেন ইসলাম এমডি আমিনুল, যিনি আমিন ট্যুরস অ্যান্ড ট্রাভেলস এর সাথে সংযুক্ত আছেন। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আমিনুল ইসলাম। আমি আমিন ট্যুরস অ্যান্ড ট্রাভেলস এর পক্ষ থেকে জাপান ফাউন্ডেশনের সহযোগিতায় প্রথমবারের মতো জাপানে যাওয়ার সুযোগ পাই। সেই জন্য আমি আহ, আমার প্রতিষ্ঠান এবং জাপান ফাউন্ডেশনকে পাশাপাশি বিভিন্ন বিভিন্ন বিষয়ে সহযোগিতা করার জন্য জাপান এম্বাসি বাংলাদেশকে আহ, ধন্যবাদ জানাতে চাই। আমি জাপানের দুইটা বিষয়ের সম্পর্কে কথা বলতে চাই, মানে দুইটা বা তিনটা বিষয় সম্পর্কে, যেগুলো হচ্ছে জাপানে শুধুমাত্র আহ, ক্লাসে এই বিভিন্ন বিষয় নিয়ে শেখানো হয় নাই, এছাড়াও বাহিরের অনেক বিষয় নিয়ে আমাদের আহ, নিজে নিজে বিভিন্ন বিষয় উপলব্ধি করার জন্য দেওয়া হয়েছিল, যেটাকে বলা হয় জিরিৎসু গাকুশো, নিজে নিজে উপলব্ধি করা। তো আমি আমার নিজের উপলব্ধি করা কয়েকটা বিষয় নিয়ে কথা বলতে চাই। নেক্সট প্লিজ। এর মধ্যে প্রথমটা হচ্ছে কোৎসো আনজেন বা ট্রাফিক নিরাপত্তা, যেটা আমার কাছে আহ, মানে প্রথম প্রায়োরিটি পাইছে, এবং আমার কাছে এই জিনিসটা খুবই ভালো লাগছে। আপনারা দেখেন ছবিতে দেওয়া আছে পুরো রাস্তা খালি। এই পাশের যে গাড়ি আছে তার জন্য সামনের রাস্তা পুরো খালি, এবং ওই পাশের গাড়ির সামনের জন্য পুরো রাস্তা খালি। আপনারা জানেন জাপান হচ্ছে পৃথিবীর নিরাপদ দেশগুলোর মধ্যে সবচেয়ে নিরাপদ দেশগুলোর মধ্যে একটা। তো আপনি দেখেন এখানে পুরো রাস্তা খালি, এরপরও কোনো গাড়ি অতিক্রম করতেছে না, কারণ ওই সিগন্যাল দেওয়া আছে, রেড সিগন্যাল। এই কারণে। আচ্ছা, নেক্সট দেখি একটু। এখানে দেখেন পুরো রাস্তা খালি, বাট ওই গাড়িটা ঠিকই থেমে আছে রেড সিগন্যালের কারণে। জাপানে এই বিষয়টা আহ খুবই স্ট্রিক্টলি ফলো করা হয়। নেক্সট। এবং এই যে প্রত্যেকটা রাস্তার মধ্যেই আপনার সাইন পাবেন। আপনি এই সাইনগুলো যদি বুঝেন সহজে আপনি আহ, জাপানে নিরাপদে চলতে পারবেন। যেমন প্রথমে এখানে দেওয়া আছে, যদি আপনি গাড়ি চালান তাহলে আপনি সেই রাস্তাটা কত কিলোমিটারে আপনি সর্বোচ্চ চালাতে পারবেন সেটা লেখা আছে এখানে। 40 কিলোমিটার উপরে চালানো যাবে না। এদিকে একটা ছবিতে লেখা আছে তো তোমারও, তো এই জায়গায় আপনাকে অবশ্যই থামতে হবে। আর এখানে প্রত্যেকটা রাস্তার মোড়ে মোড়ে আহ এই মিরর দেওয়া আছে, যেটা সাধারণত আমি কোথাও দেখি নাই, প্রথমবার জাপানে দেখলাম, এবং আমার কাছে জিনিসটা খুবই ভালো লাগছে। আমরা যখন মোড় পার হই সেক্ষেত্রে ওই পাশে মানুষ আছে নাকি অন্য কোনো যানবাহন আছে সেটা সহজে বোঝার জন্য আমাদের এই মিরর গুলো আসলে প্রয়োজন। নেক্সট।
জাপানে গাড়ি তো নয়, এবং কি মানুষও আহ কোনোভাবেই কখনোই না, যে রাস্তা খালি থাকলেও তারা রাস্তা অতিক্রম করে না। দেখেন এখানে দুইটা ছবি, প্রথম দুইটা এই সাইডের যে দুইটা ছবি আছে সেখানে আহ উভয় পাশেই দাঁড়িয়ে আছে, অথচ রাস্তা পুরো খালি, কিন্তু কেউ রাস্তা পার হচ্ছে না। যে কারণে পৃথিবীতে আমি আমার জানা মতে পৃথিবীতে একমাত্র দেশ জাপান, যেটা হচ্ছে আহ একদম 3 বছরের বাচ্চারাও সাইকেল চালাতে পারে অনায়াসে যে কোনো রাস্তায়, এবং কি নিজে স্কুলে যেতে পারে। সেটা আসলে খুবই এপ্রিসিয়েটেড, আমার কাছে খুবই ভালো লাগছে। নেক্সট। আচ্ছা, এই বিষয়টা আসলে রাস্তা পুরোপুরি খালি থাকার পরেও কেউ কেউ কখনোই রাস্তা অতিক্রম করে না যদি তার মানে গ্রিন সিগন্যাল না পায়। সেটার জন্য আসলে এটা কেন, কিভাবে সম্ভব হয়েছে, সেটা হচ্ছে জাপানের যে আপনার আহ, প্রযুক্তি এবং কঠোর আহ, কঠোর আইন প্রয়োগ, এগুলো তো আছেই, পাশাপাশি হচ্ছে তাদের মধ্যে একটা চেতনা আছে, যেটা হচ্ছে ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপত্তার যে একটা চেতনা। যেমন আমি আমার সেন্সিকে জিজ্ঞেছিলাম যে এই বিষয়টা কেন এভাবে ফলো করা হয় এত স্ট্রিক্টলি, বা সবাই কেন ফলো করে। তখন তারা, এবং রাস্তাও ফাঁকা থাকলে বড়রাও তো রাস্তা অতিক্রম করে, এমনকি বাচ্চারাও করে না। তখন বললো যে বড়রা করে না, কারণ হচ্ছে যদি বড়রা কোনো রাস্তা খালি সেই অজুহাতে যদি রাস্তা অতিক্রম করে, তাহলে দেখা যাচ্ছে তাদের দেখে দেখে ছোটরাও সেটা শিখবে। বাচ্চারাও সেটা শিখবে যে রাস্তা খালি থাকলে রাস্তা অতিক্রম করা যায়, সিগন্যাল না মানলেও সমস্যা নেই, সেটা অ্যাকসেপ্টেবল। সেই অজুহাতটা যেন কেউ এই খারাপ অভ্যেসটা যেন কেউ না শেখে, সেই জন্য কেউই রাস্তা খালি থাকলেও অতিক্রম করে না। আমাদের দেশেও এটা আসলে সবার মধ্যে এই বিষয়টাকে আহ, আমি প্রয়োগ করতে চাই, বা আমি আমার তরুণ প্রজন্ম, আমার বাংলাদেশে আমি চাইবো যে সবাই যেন এই বিষয়টা ফলো করে। আমরা বড়রা যদি রাস্তা রুলস ব্রেক করি, তাহলে ছোটরাও সেটা শিখবে। এটা আসলে আমাদের বড়দের দায়িত্ব যে আমাদের ছোটদের এই বিষয়টা শেখানোর জন্য। নেক্সট। আর এটা হচ্ছে গোয়েস। আচ্ছা, যেটা হচ্ছে জাপানের, দেখেন এখানে একটা কনস্ট্রাকশন ফিল্ড, মানে রাস্তার কাজ চলতেছে, অথচ দেখেন একদম পাশেও কোনো রকম আহ ময়লা আবর্জনা, ন্যূনতম একটা ধুলাবালি পর্যন্ত আপনি পাবেন না। সবাই খুব সুন্দরভাবে এখানে কাজ করতেছে, পাশাপাশি অন্যান্য কাজও চলতেছে। আমাদের দেশের তুলনায় আপনি একটু চিন্তা করেন যে কতটুক অ্যাডভান্স, কতটুক সুন্দর একটা পরিবেশ বজায় রেখে কাজ করতেছে। আমিও চাইবো যে যদি আমি আসলে মন থেকে আশা করি যদি বাংলাদেশে এরকম একটা পরিবেশ বজায় রেখে সবাই কাজ করতো। এটা আসলে গোলস এর একটা অংশ। নেক্সট প্লিজ। আচ্ছা, গোয়েস হচ্ছে আপনার সেইরি, সেইতন, সেইসো, সেইকেতসু, সিটসুকে, এই 5টা বিষয়ের সমন্বয়, যেটা হচ্ছে কাজের পরিবেশ সুন্দর এবং নিরাপদ রেখে কাজ করা। যেমন প্রথমটা হচ্ছে যে জিনিসগুলো আপনার প্রয়োজন সেগুলো বাছাই করে রাখা, যেগুলো অপ্রয়োজন সেগুলো আলাদা করে রাখা বা সরিয়ে ফেলা। আর সেইতন হচ্ছে প্রত্যেকটা জিনিস জায়গা মতো রাখা, যেটা যেখানে থাকা উচিত, যেটা আপনি চাওয়া মাত্র সেটা পেয়ে যান, খুঁজতে না হয়। পাশাপাশি হচ্ছে আশেপাশে পরিষ্কার পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। সেইসো, এই 3টা অপশন হচ্ছে জাপানের মানে প্রাথমিক জ্ঞা। তো 4 নম্বর হচ্ছে সেইকেতসু, সেটা হচ্ছে এই 3টা অপশন মান অনুযায়ী করা। যেমন আমরা করার জন্য করলাম সেরকম না, আপনার সেটাকে মান অনুযায়ী করার জন্য আমাদের প্রথম 3টাকে ফলো করা। এবং সিক্সকে হচ্ছে এই যে আপনার 3টা করলেন, যেমন সেইরি, সেইতন, সেইসো, সেটাকে নিয়মিত প্র্যাকটিস করা। এটা হচ্ছে গোয়েস। নেক্সট প্লিজ। এবং এই বিষয়গুলোর জন্য জাপানে দেখা যাচ্ছে প্রত্যেকটা জায়গায়, আপনি জঙ্গলে যান, হাটে যান, বাজারে যান, সমস্ত জায়গায় অনেক সুন্দর, আহ যেটা আসলে আমি খুবই মিস করছি আমার দেশে। নেক্সট। এমনকি এই যে জাপানের কেন কেন এত সুন্দর, আমি জীবনে প্রথমবার দেখলাম যে একটা কাগজের টুকরাও কেউ কোথাও ফেলে না সেটা। এবং আমি কোথাও সহজে রাস্তায় খুব একটা আপনি ডাস্টবিন পাবেন না। তো আমি প্রথমে আমার এই কিছু একটা খেয়েছিলাম, তো ওটা আমি একটা কাগজ কোথায় ফেলবো, পরে দেখলাম আমার পাশের জনকে যে এলাম কি করে, তখন বললো এটাকে আপনাকে পকেটে রেখে দেন। এই আসলে জাপানিজরা হচ্ছে তাদের সাথে একটা ছোট ব্যাগ রাখে, সেই ব্যাগে আপনার এই ময়লা বা কাগজের টুকরাগুলো রাখে, এবং সেগুলো হচ্ছে কোনবিনি বা নিজের বাসায় এসে সেটাকে নির্দিষ্ট ময়লার স্থানে সেটাকে ফেলা হয়, যার কারণে পুরো জাপান অনেক সুন্দর। নেক্সট।
আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে কি, আমি জাপান যদি না যেতে পারতাম, আমি এই জিনিসটা অন্তত মানে অনেক কিছুর মধ্যে, তার মধ্যে একটা হচ্ছে আমি জাপানের ট্রেনে চড়তে পারতাম না বা সেটা শিখতে পারতাম না। এখানে দেখেন আপনার জাপানের যে ম্যাপটা আছে খুবই জটিল। মানে আসলে জাপানের প্রত্যেকটা জায়গায় হচ্ছে ট্রেনের যোগাযোগ আছে, যার কারণে দেখা যাচ্ছে আমরা জাপানের যাতায়াতটা একটু কঠিন হয়, মানে সহজ হয়, সরি। জাপানে যাতায়াত অনেক সহজ ট্রেনের ব্যবস্থার কারণে, বাট এটা একটু ম্যাপে দেখলে আপনার কাছে জটিল মনে হবে। কিন্তু যদি আপনি সেখানে কিছুদিন থাকেন, তাহলে আপনি সহজেই বুঝতে পারবেন জাপানে। নেক্সট প্লিজ। এই যে এখানে যে এই উপরে গ্রিন সিগন্যাল দেওয়া আছে, আসলে কোন ট্রেনটা কোন কোন স্টেশনে থামবে এটা এই লাইনের মাধ্যমে বোঝা যায়। ওকে, নেক্সট। থ্যাংক ইউ, আমার এই পর্যন্তই। ধন্যবাদ আমিন হোসেন স্যারকে আপনার গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা শেয়ার করার জন্য। পরবর্তীতে আমাদের সাথে যিনি অভিজ্ঞতা শেয়ার করবেন তিনি হচ্ছেন নাসির কানিজা, যিনি কোকোরোজাশি জাপান লিমিটেডের সাথে সংযুক্ত আছেন। 皆さん、おはようございます。আমার নাম এশা। আমি বর্তমানে কোকরোজাশি জাপান লিমিটেডে অ্যাজ এ ইনস্ট্রাক্টর হিসেবে কাজ করছি। আছে আমি আমার জাপানে জাপানের টিচার্স ট্রেনিং এর জার্নিটা আপনাদের সাথে স্বল্প পরিসরে শেয়ার করব। নুসাচ্ছেন নেক্সট প্লিজ। ওকে, আমাদের জার্নিটা অ্যাকচুয়ালি শুরু হয়ে থাকে সেপ্টেম্বরের 2 তারিখ থেকে, এবং অফিসিয়াল এটা যদি আমি অ্যান্ড বলি সেটা অক্টোবরের 7 তারিখে। এখানে আমি একটু বলতে চাই কেন আমি এখানে জয়েন করেছি। এখানে জয়েন করার পেছনে যদি সবার প্রথমে দুইজন মানুষের নাম নিতে চাই, না বললেই না। একজন হচ্ছে কুনিয়াকি ওকাবেশি সেন্সে, যে আসলে আমাকে প্রথমে এটা লিঙ্কটা দিয়েছিল যে আপনি এখানে করেন। এবং আরেকজন সেন্সের কথা না বললেই না, সে উনি হচ্ছেন সজল সেন্সে, এবং সজল সেন্সের কন্ট্রিবিউশন এখানে অনেক ছিল। উনি আমাকে বেশি পুশ করেছে যে আপনার এটা করতে হবে, করেন। এবং আরেকটা যেটার কারণে আমি এখানে জয়েন করেছি সেটা হচ্ছে আমার একটা ড্রিম ছিল যে আমি জাপানে যে পড়াশোনা করতে চাই এবং দেখতে চাই জাপানের ক্লাসরুম গুলোতে কিভাবে পড়ায়। সো অ্যাজ এ টিচার হিসেবে না, আমি চাচ্ছিলাম যে আমি একজন স্টুডেন্ট হিসেবে ওখানে ক্লাসে ইনভলভ হই। তো জাপান ফাউন্ডেশনের মাধ্যমে আমার এই স্বপ্নটা পূরণ হয়। নেক্সট। ওকে, আজকে যে বিষয়গুলো নিয়ে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো, একটা হচ্ছে আমার ক্লাসের 37 ডেজের ক্লাসের এক্সপেরিয়েন্স, এবং আরেকটা আমার খুবই পার্সোনাল ফেভারিট একটা ক্লাস নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে হিকিদাসু নিহঙ্গ। মিস্টার সেন্সি নেক্সট প্লিজ। ওকে, এখানে আমি আমার ক্লাসে আমি যা যা শিখেছি সেই বিষয়গুলো নিয়ে স্বল্পভাবে আপনাদের সাথে একটু শেয়ার করতে চাই। সেটা হচ্ছে নিউ টিচিং মেথড এবং টেকনিক্স আই লার্ন, এই বিষয়টা নিয়ে একটু কথা বলতে গেলে। নেক্সট স্লাইডটা প্লিজ মিস্টার সেন্সি। ওকে, এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটা সিট অ্যারেঞ্জমেন্ট। একটা সিট দেখানো হচ্ছে। অ্যাকচুয়ালি যখন আমি জাপানিজ ক্লাসে যাই, এখানে আমি একটা জিনিস খেয়াল করলাম, টিচাররা শুধু পড়াতে হবে কিভাবে সেই বিষয়টাকে ফোকাস করে না। একটা ক্লাসে সিট অ্যারেঞ্জমেন্ট কতটা ইম্পর্টেন্ট সেই বিষয়টাকে অনেক বেশি ফোকাস করে, যাতে স্টুডেন্টদের সাথে একটা আই কন্টাক্ট থাকে এবং টিচাররা সব স্টুডেন্টদেরকে সমানভাবে দেখতে পারে এবং তাদের সাথে কমিউনিকেট করতে পারে। এটা খুব বেশি ইম্পর্টেন্ট একটা জিনিস। এবং আরেকটা যেটা আমি না বললেই না, আমরা অনেক সময় বাংলাদেশে দেখে যাই আমাদের অনেক টিচার, অনেক জাপানিজ স্কুলে অনেক আধুনিক অনেক কিছু থাকে না, যেমন হতে পারে প্রজেক্টর অথবা পাওয়ার পয়েন্টে ক্লাস নেওয়া। তো এটা বাদ দিয়ে হলো আপনার কাছে যা আছে সেটাকে নিয়ে আপনি কিভাবে আপনার ক্লাসটা ইন্টারেস্টিং করতে পারেন সেটা নিয়েও আমাদেরকে শেখানো হয়েছে। সাপোজ একজন টিচার ক্লাসে কিছু চিরকুটের নিয়ে আসছে, যেমন কাগজে কিছু লিখে আজকের ক্লাসে কি পড়ানো হবে, অথবা একটা পার্টিকেল, একটা গ্রামার কিভাবে কাগজে লিখে উনি নিয়ে আসে ক্লাসে, সেটাকে এক্সপ্লেন করছে এবং কতটা ইন্টারেস্টিং করা যায় সেই বিষয়টা নিয়ে উনি আমাদের সাথে কথা বলছেন। প্লাস আজকের ক্লাসে যে বিষয়টা নিয়ে ক্লাসে লেকচার দেওয়া হবে সেই বিষয়টা নিয়ে উনি জাস্ট পাওয়ার পয়েন্টে আমাদের দেখিয়েছেন তা কিন্তু না, তার আগে ওই বিষয়গুলো নিয়ে একটু একটু স্টুডেন্টদের সাথে গল্প করা, যে গল্পের মাধ্যমে স্টুডেন্টরা অনেকটা হিন্টস দেওয়া যে আজকের ক্লাসে তুমি এই বিষয়গুলো পড়তে চাচ্ছ, হুইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট। ওকে, ওকে, এখানে আপনারা একটা জিনিস দেখতে পাচ্ছেন, এখানে একটা ক্লাসরুমকে দেখানো হয়েছে। এখানে কেউ কি কিছু গেস করতে পারছেন যে আমি কি বিষয় এখানে ক্লাসে দেখাতে চাচ্ছি? ওকে, আমি নুসরাত আগেরটা।
ওকে, এখানে আপনারা একটু দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ডেস্কের সামনে ছোট করে নেম প্লেটের মতো রাখা আছে। তার এই ব্যাপারটা আমার কাছে খুব ইন্টারেস্টিং লেগেছে যে সাপোজ আমরা যখন নতুন নতুন কাতাকানা স্টুডেন্টদেরকে শেখাই, তখন তাদের ডেস্কের সামনে সেই কাতাকানাটা যদি আমরা নেম প্লেটের মাধ্যমে সেই স্টুডেন্টদেরকে বলি যে তুমি কাতাকানাতে তোমার নিজের নামটা লেখো, তাহলে এটা এটা হবে কি, সেটাও একটা পড়ারও যে একটা মাধ্যম হতে পারে, সেটা আমাদেরকে জাপান ফাউন্ডেশন দেখিয়ে দিয়েছে। নুসরাত সেন্সে, পরের স্লাইডটা। ভাই, এখানে আমি ছোট করে আমার ক্লাসের আরো কিছু অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। এখানে আমাদেরকে একটা প্লেসে আমাদেরকে ভিজিট করতে পাঠাচ্ছে, এক একজনকে এক একটা প্লেসে। তো সেখান থেকে তুমি কি শিখেছো, যেখানে ওই জায়গাটায় যে তুমি কি কি নোটিস করতে পেরেছো, সেই নোটিসেবল জিনিসগুলোকে নিয়ে তুমি একটা শর্ট করে প্রেজেন্টেশন দাও। এই ব্যাপারটা আমার কাছে খুব ইন্টারেস্টিং লেগেছে। আমার কাছে মনে হচ্ছে এটা যদি আমরা আমাদের স্টুডেন্টদের সাথে অ্যাপ্লাই করি, তাহলে তারা পড়ার আগ্রহটা খুঁজে পাবে। এবং আরেকটা জিনিস আমার কাছে খুব ভালো লেগেছে, পোর্টফোলিও। যে একটা আমরা 37 ডেজ ক্লাস করেছি। 37 ডেজের ক্লাসগুলোতে আমরা কি শিখেছি, কি কি শিখেছি, কি কি এক্সপেরিয়েন্স করেছি, এই প্রত্যেকটা জিনিস পোর্টফোলিও আকারে যখন লেখা হয়ে থাকে, তার মানে সেটা স্টুডেন্টদের কাছে থেকে যায় এবং স্টুডেন্টরা সেটা চেরিশ করতে পারে যে আমি যে কয়দিনই ক্লাস করেছি আমি এখান থেকে কি শিখতে পারলাম। এবং আরো একটা ব্যাপার আমার খুব ভালো লেগেছে, যেটা ক্লাস শেষে টিচারদের সাথে স্টুডেন্টদের যে একটা ইন্টারভিউ সেশন হয়, যেখানে টিচাররা স্টুডেন্টদের সাথে পার্সোনাল ভাবে কথা বলে যে তুমি ক্লাসে কি কি করতে পেরেছো, তোমার কি কি আর একটু কারেকশন করলে ভালো হয়, অথবা তুমি একটু এটা ইমপ্রুভ আর একটু করতে পারো। সেটা আমার কাছে মনে হচ্ছে খুবই ভালো লেগেছে। সো ওভারঅল যেটা জাপানিজ ক্লাস করে আমার কাছে ভালো লেগেছে, যে এখানে টিচাররা তার স্টুডেন্টদেরকে শুধু পুশ করে না যে তোমাকে এটা পড়তে হবে করতে হবে, তাকে যে মেন্টালি সাপোর্টটা দেওয়া হয় এবং তাকে যে পজিটিভ ভাবে যে সাপোর্টটা দেওয়া হয়, সেটা একটা স্টুডেন্টের জন্য খুবই ইম্পর্টেন্ট। নেক্সট। হ্যাঁ, এখানে আমি ছোট আকারে আমি আমার কথাগুলোকে আবার একটু বলতে চাচ্ছি, যে এখানে স্টুডেন্টদের একটা ক্লাসে টিচারের ইনভলভমেন্ট থেকে স্টুডেন্টদের এঙ্গেজমেন্টটা যে কতটা ইম্পর্টেন্ট, সেটা আমরা সেই ক্লাস থেকে জানতে পেরেছি। এবং এনকারেজিং স্টুডেন্ট পার্টিসিপেশন, প্রত্যেকটা স্টুডেন্টের মধ্যে অনেক স্টুডেন্ট খুব ভালো পারে, আবার অনেক স্টুডেন্ট একটু কম পারে। সো এখানে আমাদের সাথেও সেম কাজ করা হয়েছে, যে প্রত্যেকের সাথে সবাই খুব ভালো পারে সেটাকে ফোকাস না করে, কেউ একটু কম পারছে কেউ একটু বেশি পারছে, সেটাকে তাদের মধ্যে ইনভলভ করছে, যে না তুমি পারবে, তুমিও চেষ্টা করো। সে ইভেন স্টুডেন্ট এঙ্গেজ আছে কিনা সেটাকেও টিচাররা খুব বেশি ফলো করছেন। এবং সাপোর্টিভ লার্নিং এনভায়রনমেন্ট, একটা এনভায়রনমেন্টে, ক্লাসরুমের এনভায়রনমেন্টটা একজন স্টুডেন্টের জন্য এবং টিচারের জন্য খুবই ইম্পর্টেন্ট আমি মনে করি, যেখানে একজন একজনকে সাপোর্ট করবে, সিঙ্গেল ভাবে চিন্তা না করে সবাই সবাইকে সাপোর্ট করবে। এবং ফিডব্যাক, একজন স্টুডেন্টের জন্য টিচার থেকে একটা ফিডব্যাক আসা এবং তার ক্লাসমেট থেকে যে একটা ফিডব্যাক আসে, যে কতটা ইম্পর্টেন্ট, সেটা আসলে জাপান ফাউন্ডেশনে ক্লাসটা না করলে আমি আরো ভালো মতো জানতে পারতাম না। এখানে কেউ কাউকে নিয়ে জাজ করে না যে ও খুব ভালো পারছে না, ওইটা করতে পারছে না। এখানে সবাই সবাইকে খুব পজিটিভ ভাবে ফিডব্যাক দিচ্ছে, যাতে পরের দিন তার ক্লাস করার ইন্টারেস্টটা অনেক বেশি বেড়ে যায়। নেক্সট। ওকে, আমি আমার খুব ফেভারিট একটা ক্লাস নিয়ে কথা বলবো, এটা হচ্ছে হিকিদাসু নিহঙ্গ। নেক্সট। অ্যাকচুয়ালি হিকিদাসু নিহঙ্গটা আমার কাছে যেটা মনে হয়েছে, এটা হচ্ছে জাপানিজ ল্যাঙ্গুয়েজ শেখার ক্ষমতাকে ভিতর থেকে বের করা, আনা। যেমন এই ক্লাসে দেখানো আমরা মোটামুটি শিখতে পেরেছি, এটা একটা জাপানিজ ওয়েবসাইট, যেখানে আপনারা অনেকে হিকিদাসু নিহঙ্গ লিখে ওয়েবসাইটে সার্চ করলে এটার ডিটেলস আরো দেখতে পারবেন, ভিডিও অনেক আছে, যেখানে দেখানো হয়েছে যে গ্রামারকে ফোকাস না করে, ভোকাবুলারিকে ফোকাস না করে, আপনি যেইটুকু কথা বলতে পারছেন, যে ওয়ার্ডগুলো আপনি জানছেন, সেগুলো দিয়ে আপনি সিচুয়েশনে কিভাবে কথা বলবেন এবং আপনার এক্সপ্রেশন এবং আপনার চিন্তাগুলাকে আপনি উইদাউট হেজিটেশন আপনি কিভাবে সেটা এক্সপ্রেস করছেন। নেক্সট। এখানে একটু কম্পেয়ার করা হয়েছে, যেটা হচ্ছে ট্র্যাডিশনাল টিচিং এবং হিকিদাসু নিহঙ্গ। আমার কাছে এই জিনিসটা মনে হয়েছে যে এখানে আমরা সবসময় দেখা যাচ্ছে একটা ক্লাসে অনেক সময় টিচাররা অনেক বেশি এক্সপ্লেন করছে, সেখানে স্টুডেন্টরা শুধু বসে বসে শুনছে। এটা না করে এই ক্লাসে আমার কাছে ভালো লেগেছে যে টিচার কোন একটা কোশ্চেন করছে এবং ওই কোশ্চেনের অ্যান্সারটা স্টুডেন্ট নিজে থেকে
চিন্তা করছে যে এটার আসলে অ্যান্সারটা কি হতে পারে, এবং সেখানে গ্রামারের কোনো ফোকাস করা হচ্ছে না, এখানে কমিউনিকেশনের ফোকাস করা হচ্ছে। এবং স্টুডেন্ট শুধু বসে বসে না থেকে স্টুডেন্ট সেটা চিন্তা করছে যে আমি এই বিষয়টা নিয়ে কি প্রশ্ন দিতে পারি। সাপোজ আমি কোনো একজনের সাথে দেখা হয়েছে, সেখানে আমি তাকে ওই জায়গার বিষয় এবং সে যে জায়গাটায় থাকে তাকে আমি ওই বিষয়গুলো ওই জায়গার বিষয় নিয়ে কি ধরনের প্রশ্ন আমি তাকে করতে পারি। এটা হচ্ছে একটা রিয়েল লাইফ কমিউনিকেশন একটা ক্লাসের মতো আমার কাছে মনে হয়েছে, যেখান থেকে অনেক কিছু শেখার আছে। নেক্সট। ওকে, এই হিকিদাসু নিহাঙ্গটা থেকে আমার কাছে মনে হয়েছে এখানে একটা জিনিস সব থেকে বেশি গ্রো করে, যেটা হচ্ছে আপনি যে জাপানিজ ল্যাঙ্গুয়েজটুকু পারেন, এখানে অনেকে কম পারে বা বেশি পারে বা একটা জড়তা থাকেই কথা বলার। তো সেটার যে ব্যাপারটা হচ্ছে সেটা আপনার কনফিডেন্টটাকে একটু গ্রো করে। কারণ আমি অনেক কিছু বলতে পারছি না, কিন্তু সিচুয়েশন আমি এই কথাটা বলতে চাই, তাহলে কিভাবে আমি এই সিচুয়েশনে কথাটা বলবো, সেটা আমার মনে হচ্ছে এই হিকিদাসু নিহঙ্গর ক্লাসটা করে অনেক কিছু শেখা যায়। নেক্সট। ওকে, ওভারঅল আমি আমার জার্নিটার মধ্যে যে আমার পার্সোনালি যে গ্রোথটা হয়েছে সেটা আমি বলবো যে আমি ক্লাসের ব্যাপারে অনেক কিছু হয়তো মোটামুটি জানতাম, বা আমি আমার নিজের বুদ্ধি খাটিয়ে অনেক কিছু করেছি, চেষ্টা করেছি, কিন্তু এখানে আমার কাছে মনে হচ্ছে আমি যে জিনিসটা জানতাম সেটা আমাকে আরো ব্রাশ আপ করেছে। এবং আমি ক্লাসে কিভাবে আরো একটু ইন্টারাকশন করা যায় এবং ক্লাসটাকে আরো এঙ্গেজ কিভাবে ক্লাসে হওয়া যায়, সেই ব্যাপারটা আমি জাপান ফাউন্ডেশনের ক্লাস থেকে আরো ভালো মতো শিখেছি। এমন আরেকটা ব্যাপার, আমার কাছে কখনই কাঞ্জি লেখাটা পছন্দ ছিল না। তো জাপান ফাউন্ডেশনে ক্লাস করার মাধ্যমে আমার কাঞ্জি লেখার প্রতি একটু ইন্টারেস্ট বেড়েছে, যেটা আগে কখনোই ছিল না। এবং আরেকটা জিনিস আমার পার্সোনাল গ্রোথ হয়েছে, যেটা হচ্ছে আমার চিন্তাধারার অনেকটা পরিবর্তন আসছে। সো এই বলতে গেলে আমি জাপান ফাউন্ডেশনের কাছে আসলে অনেক গ্রেটফুল। এখানে আমরা 37 ডেজ আমাদের কাছে অনেক কিছু শেখার ছিল। নেক্সট। ওকে, ফিউচার গোলস বা নেক্সট স্টেপ নিয়ে যদি আমি কথা বলতে চাই, আমি আসলে যা শিখেছি আগেরটা সেন্সে, আমি আসলে যা শিখেছি আমি এখন পার্সোনালি সেটাকে অ্যাপ্লাই করার খুব চেষ্টা করি। এবং আমি যে জিনিসগুলো ল্যাকিংস আমার আছে, তো প্রতিদিনই চেষ্টা করছি সেটা নিয়ে কিছু না কিছু, মানে সেটা নিয়ে কিছু না কিছু কাজ করার এবং নিজেকে ইমপ্রুভ করার। নেক্সট। ওকে, এখানে ছোট করে একটু বলতে চাই, ডু ইট অ্যান্ড ডোন্ট ডু ইট। আচ্ছা, এটা আমি বলতে চাচ্ছি যে জাপান ফাউন্ডেশন যে যে টিচাররা এখানে, এমন অনেক টিচার আছে যারা নেক্সট হয়তো জয়েন করবেন, তো তাদের কাছে এতটুকু রিকোয়েস্ট করবো, যদি আপনি যে অ্যাকচুয়ালি ক্লাস জাপান ফাউন্ডেশনের জয়েন করতে চান, তাদের কাছে রিকোয়েস্ট এটাই করব, যদি আপনি টিচার হিসেবেই থাকতে চান তাহলে এই জাপান ফাউন্ডেশনের ট্রেনিং অবশ্যই জয়েন করবেন। এখানে অনেক কিছু শেখার আছে। আর পজিটিভ থাকতে হবে। এখানে আমি একটা জিনিসে দেখেছি, এখানে কাউকে নিয়ে কোনো নেগেটিভ কথা বা নেগেটিভ কোনো কিছু ছিল না, সবাই সবাইকে পজিটিভলি মোটিভেট করে, যেটা আমাদের লাইফে এবং এটা খুবই বেশি ইম্পর্টেন্ট। এবং ডোন্ট ডু ইট, এটা আমি জাস্ট এটাই বলতে চাচ্ছি যে আপনি যখন যাবেন তার মানে আপনি আপনার নিজের দেশকে এবং নিজের প্রতিষ্ঠানকে রিপ্রেজেন্ট করছেন। সো এমন কোনো কিছুই করা উচিত না যেটা আপনার দেশকে এবং আপনার যে প্রতিষ্ঠানে আপনি কাজ করছেন সেখানে একটা বাজে ইম্প্যাক্ট করে। নেক্সট। ওকে, আমি আমার আজকের প্রেজেন্টেশনটা শেষ করতে যাচ্ছি। ইজোদেস, আরিগাতো গোজাইমাস। ধন্যবাদ ঈশা সেনসেইকে আপনার গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা শেয়ার করার জন্য। এখন আমাদের সামনে অভিজ্ঞতা শেয়ার করবেন সুলতানা নুসরাত। ওকে, আমি আমাকে আবার পরিচয় করিয়ে দিতে চাচ্ছি। আমার নাম নুসরাত সুলতানা, আমি মুরাসাকি জাপানিজ ল্যাঙ্গুয়েজ ইনস্টিটিউট থেকে বলছি, চট্টগ্রাম থেকে। আজকে আমার আলোচনার বিষয়গুলো হলো ক্লাস প্যাটার্ন ও শিক্ষণ পদ্ধতি, অর্থাৎ জাপানে ক্লাসে বসার ধরন, শিক্ষক ও শিক্ষার্থীর পারস্পরিক যোগাযোগের ধরন, শ্যাডোয়িং প্র্যাকটিস, সঠিক উচ্চারণ ও শ্রবণ দক্ষতা বাড়ানোর একটি কার্যকর অনুশীলন, জিরিৎসু গাকুশো, শিক্ষার্থীদের নিজ থেকে শেখার অভ্যেস গড়ে তোলা, ডিজাস্টার ড্রিল, জাপানিসে যাকে বলে বোসাই কুনরেন, দুর্যোগ মোকাবেলার জন্য শিক্ষা প্রতিষ্ঠানে অনুষ্ঠিত প্রশিক্ষণ। প্রথমে আমরা জাপানি ক্লাসে বসার ধরন ও শিক্ষক ও শিক্ষার্থীর পারস্পরিক যোগাযোগের ধরনটা একটু ছবিতে দেখে নিব। এখন এ সম্পর্কে একটু বিস্তারিত বলতে চাই। জাপানি ক্লাসের ধরন আমাদের দেশের তুলনায় বেশ ভিন্ন। সেখানে সাধারণত শিক্ষার্থীরা বৃত্তাকার বা চতুর্ভুজ আকারে বসে থাকে,
আর শিক্ষক থাকেন মধ্যখানে বা চারপাশে ঘুরে ঘুরে শেখানোর অবস্থানে। এভাবে বসলে শিক্ষক প্রতিটি শিক্ষার্থীর মুখভঙ্গি, অংশগ্রহণ এবং মনোযোগ সহযোগে লক্ষ্য করতে পারেন। শিক্ষক কেবল এক জায়গায় দাঁড়িয়ে বোঝানোর বদলে প্রত্যেক শিক্ষার্থীর পাশে গিয়ে টাস্ক চেক করেন, যাতে বোঝা যায় শিক্ষার্থীরা কাজটি সঠিকভাবে করতে পারছেন কিনা। এই পদ্ধতিতে শিক্ষার্থীদের মনোযোগ ও সক্রিয় অংশগ্রহণ অনেক বেড়ে যায়। অন্যদিকে শিক্ষাদানের সময় শিক্ষকরা সরাসরি ব্যাকরণে না গিয়ে প্রথমে চিত্র বা বাস্তব উদাহরণ ব্যবহার করেন, যাতে শিক্ষার্থীরা নিজে চিন্তা করতে পারে ও ধীরে ধীরে ব্যাকরণটি বুঝে নেয়। এই ধাপে ধাপে শেখানোই জাপানি শিক্ষণ পদ্ধতির একটি বড় বৈশিষ্ট্য বলে আমি মনে করি। দ্বিতীয় যে বিষয়টি নিয়ে আমি আলোচনা করব সেটি হচ্ছে কি শ্যাডোয়িং প্র্যাকটিস। অনেকের ধারণা শ্যাডোয়িং প্র্যাকটিস মানে হলো শিক্ষক আগে বলবেন, তারপর শিক্ষার্থী তা পুনরাবৃত্তি করবে। কিন্তু আসলে এটা ভুল ধারণা। সঠিকভাবে শ্যাডোয়িং মানে হলো শিক্ষার্থীরা শিক্ষকের বলার কথার সাথে সাথে প্রায় একই সময়ে একসঙ্গে উচ্চারণ করে অনুশীলন করা, অর্থাৎ শিক্ষকের কণ্ঠের ছায়া হয়ে তার সাথে মিলিয়ে বলা। তাই এর নাম শ্যাডোয়িং। এই অনুশীলনের মাধ্যমে উচ্চারণ পরিষ্কার হয়, শ্রবণ দক্ষতা বৃদ্ধি পায়, মুখের গতি ও রিদমের অভ্যাস তৈরি হয় এবং আত্মবিশ্বাসের সাথে কথা বলার ক্ষমতা গড়ে ওঠে। জাপানের শিক্ষকরা প্রায় শিক্ষার্থীদের বলেন, শুধু শব্দ মুখস্থ করো না, শ্যাডোয়িং করো। অর্থাৎ এই পদ্ধতিতে শোনা প্লাস বলা একসাথে অনুশীলন হয়, যা ভাষা শেখানোর সবচেয়ে কার্যকর উপায়গুলোর মধ্যে একটি। তারপর আমি যে ব্যাপারটি নিয়ে আলোচনা করতে চাই, যার ব্যাপারে আমি একেবারে অজানা ছিলাম, সেটি হলো জিরিৎসু গাকুশো। বাংলায় যাকে বলা হয় স্বাধীন শিক্ষণ অথবা সেলফ লার্নিং। এখানে ছবিতে দেখা যাচ্ছে আমি নিজে নিজেই পড়াশোনা করছিলাম। এর ব্যাপারে একটু বিস্তারিত বলতে চাই। জাপানি শিক্ষা ব্যবস্থায় জিরিৎসু গাকুশো অর্থাৎ স্বাধীনভাবে শেখা খুবই গুরুত্বপূর্ণ একটি ধারণা। এর মানে শিক্ষার্থী যেন শুধু শিক্ষকের উপর নির্ভর না করে নিজ থেকে শিখতে পারে, নিজের আগ্রহ ও সামর্থ্য অনুযায়ী অনুশীলন চালিয়ে যেতে পারে। শিক্ষকের ভূমিকা এখানে বক্তা নয় এবং একজন সহায়ক বা গাইড হিসেবে। শিক্ষক শিক্ষার্থীদের দিক নির্দেশনা দেন, কিন্তু শেখার প্রধান দায়িত্ব শিক্ষার্থীর নিজের। এই পদ্ধতিতে শিক্ষার্থীরা নিজের দুর্বল দিকগুলোকে চিনতে শেখে, নিজের শেখার সময় ও পদ্ধতি ঠিক করে এবং আত্মবিশ্বাসের সঙ্গে নিজের উন্নতি দেখতে পারে। একেবারে শেষে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চাই, এখানে অংশগ্রহণ করে সত্যি আমি খুবই মুগ্ধ হয়েছিলাম, সেটা ছিল ডিজাস্টার ড্রিল বোসাই কুনরেন, বাংলায় যাকে বলে দুর্যোগ মোকাবেলা। দুর্যোগ মোকাবেলার জন্য শিক্ষা প্রতিষ্ঠানে অনুষ্ঠিত প্রশিক্ষণ। এখানে ছবিগুলো আমারই, সেখানে অংশগ্রহণ নেওয়াকালীন কিছু ছবি। এই ব্যাপারে একটু বলতে চাই। দুর্যোগ মহড়া প্রতিরোধ মহড়া জাপানে নিয়মিতভাবে বোসাই কুনরেন বা দুর্যোগ প্রতিরোধ মহড়া আয়োজন করা হয়। এর মূল উদ্দেশ্য হল ভূমিকম্প, অগ্নিকাণ্ড বা অন্যান্য প্রাকৃতিক দুর্যোগের সময় শিক্ষার্থী ও শিক্ষকরা যেন দ্রুত ও নিরাপদভাবে কাজ করতে পারেন তা অনুশীলন করা। এই প্রশিক্ষণে সবাইকে শেখানো হয় কিভাবে মাথা রক্ষা করতে হবে, কোথায় আশ্রয় নিতে হবে, কিভাবে শৃঙ্খলা বজায় রাখতে হবে এবং কিভাবে অন্যদের সাহায্য করতে হবে। আমি নিজে এই প্রশিক্ষণে অংশ নিয়েছিলাম এবং দেখে সত্যিই মুগ্ধ হয়েছিলাম কিভাবে সবাই একসঙ্গে শান্তভাবে কোনো আতঙ্ক ছাড়াই নির্ধারিত স্থানে চলে যাচ্ছিল। এই অভিজ্ঞতা থেকে আমি বুঝেছি দুর্যোগের সময় নিয়মিত অনুশীলনই নিরাপত্তার চাবিকাঠি। ধন্যবাদ সবাইকে মনোযোগ সহকারে আমার অভিজ্ঞতাগুলো শোনার জন্য। はい。それでは、次ですね。2026年はいの、国際交流基金が実施する訪日研修についてご案内をします。 হ্যাঁ, এখন ফুকুই সেন্সে আপনাদের সামনে 2026 সালে জাপান ফাউন্ডেশনে অনুষ্ঠিত হতে যাওয়া বিভিন্ন ধরনের টিচার্স ট্রেনিং সম্পর্কে ঘোষণা দেবেন। 次のスライドお願いします。まず一つ目です。約6ヶ月で日本語運用力と日本語教授能力の向上を目指す研修です。この研 প্রথম 修は6ヶ月以上5年未満の日本語教授年数の先生を対象とします。জি, আমি ট্রান্সলেট করছি।
প্রথম প্রশিক্ষণটি প্রায় 6 মাসের এবং এর লক্ষ্য হলো জাপানি ভাষা ব্যবহারের দক্ষতাকে বৃদ্ধি করা এবং জাপানি ভাষা শিক্ষার দক্ষতাকে আরও উন্নতি করা। এই প্রশিক্ষণটি 6 মাসের বেশি এবং 5 বছরের কম সময় ধরে জাপানি ভাষা শিক্ষার অভিজ্ঞতা রয়েছে এমন শিক্ষকদের জন্য।二つ目は、約7週間で日本語運用力の向上を目指す研修です。これは日本語教授法の授業はありません。দ্বিতীয় প্রশিক্ষণটি প্রায় 7 সপ্তাহের এবং এর লক্ষ্য হলো জাপানি ভাষা ব্যবহারের দক্ষতার উন্নতি করা। এখানে জাপানি ভাষা শিক্ষণ পদ্ধতি সম্পর্কে কোনো ক্লাস থাকবে না।三つ目と四つ目は、約6週間で日本語教授能力の、向上を目指す研修です。日本語運用力の向上を目指す日本語の授業は行いません。この研修は、夏と冬の2回あります。 3 এবং 4 প্রশিক্ষণ দুটি প্রায় 6 সপ্তাহের এবং এর লক্ষ্য হলো জাপানি ভাষা শিক্ষার দক্ষতার উন্নতি করা। এখানে জাপানি ভাষা ব্যবহার দক্ষতার উন্নতির জন্য কোনো জাপানি ভাষার ক্লাস হবে না। আর এই প্রশিক্ষণটি গ্রীষ্মকাল এবং শীতকালে বছরে 2 বার অনুষ্ঠিত হয়। 5つ目は SSW などを活用して来日する人に対して日本語教育を行っている機関や、団体の日本語教師を対象とした研修です。約5週間で日本語教授能力の向上を目指す研修です。 পঞ্চম প্রশিক্ষণটি তাদের জন্য যারা এসএসডব্লিউ প্রভৃতি ব্যবস্থার মাধ্যমে জাপানে আগত ব্যক্তিদের জাপানি ভাষা শিক্ষা প্রদান করে থাকে এমন প্রতিষ্ঠান বা সংগঠনে কাজ করেন এমন শিক্ষকদের জন্য। এই প্রশিক্ষণটি প্রায় 5 সপ্তাহের এবং এর লক্ষ্য হলো জাপানি ভাষা শিক্ষার দক্ষতাকে আরও উন্নত করা। 6つ目も SSW などを活用して来日する人に対して日本語教育を行っている機関や団体の日本語教師を対象とした、研修ですが、こちらは約5週間で、日本語運用力の向上を目指す研修です。 ষষ্ঠ প্রশিক্ষণটিও একইভাবে এসএসডব্লিউ প্রভৃতি ব্যবস্থার মাধ্যমে জাপানে আগত ব্যক্তিদের জন্য জাপানি ভাষা শিক্ষা প্রদানকারী শিক্ষকদের জন্য। তবে এটি প্রায় 5 সপ্তাহের এবং এর লক্ষ্য হলো জাপানি ভাষা ব্যবহারের দক্ষতাকে আরও বৃদ্ধি করা। ぜひ、一つの研修だけに申し込むのではなく、複数の研修に、申し込んでほしいと思います。複数の研修に申し込むことで、例えば、2の研修では受からなかったけど、6の研修で受かったという場合もあり、その研修を受けるチャンスが広がります。 একটি প্রশিক্ষণে আবেদন না করে একাধিক প্রশিক্ষণে আবেদন করার জন্য ওনারা উৎসাহিত করছেন। এর কারণ হলো একাধিক প্রশিক্ষণে যদি আপনি আবেদন করেন তাহলে 6টার যে কোনো একটা প্রশিক্ষণে আপনি নির্বাচিত হতে পারবেন। 次のスライドお願いします。詳しくはこちらの QR コードか、チャットボックスのリンクからご確認ください。申し込みの締め切りは2025年12月2日、13時、日本時間です。 বিস্তারিত জানার জন্য অনুগ্রহ করে এই কিউআর কোডটি স্ক্যান করবেন অথবা চ্যাট বক্সে দেওয়া লিঙ্কে যোগাযোগ করবেন, চ্যাট বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করবেন। আবেদনের শেষ সময় হলো 2025 সালের 2 ডিসেম্বর জাপান সময় 1টা। এই প্রোগ্রামের সেশনগুলো সম্পর্কে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে অনুগ্রহ করে নির্দ্বিধায় আপনার মূল্যবান প্রশ্নগুলো উপস্থাপন করুন। আমি আবারও আরেকবার বলতে চাচ্ছি, এই প্রোগ্রাম সেশনগুলো সম্পর্কে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে অনুগ্রহ করে নির্দ্বিধায় আপনার মূল্যবান প্রশ্নগুলো উপস্থাপন করুন। আসসালামু আলাইকুম। হাই, ওয়ালাইকুম আসসালাম। জি, আমি কি আহ, এই প্রোগ্রামটা শেষে বিদেশি উচ্চশিক্ষা স্কলারশিপের জন্য কি কোনো বেনিফিট পাবো, বিশেষ জাপানে? ওকে, তাকাউজাওয়া সেন্সেই ওনেগাইশিমাসু। সরি, আরেকবার বলেন তো। এইটা প্রোগ্রাম আপনি আবার বলেন তো, সরি, তা কি বলছেন? বলতে চাচ্ছি আমি জাপানে হ্যাঁ, নেক্সট স্কলারশিপ নিয়ে পড়াশোনা করতে আগ্রহী। তো আচ্ছা আচ্ছা আচ্ছা। ইতিমধ্যে হ্যাঁ এরা সম্পর্কে আমি বিস্তারিত জেনেছি এবং আমি হ্যাঁ জানতে পারলাম যে
ইংরেজি ভাষা শুধুমাত্র আমার জন্য পর্যাপ্ত নয়, তাই আমি আচ্ছা, জাপানিজ ভাষা শিখতে চাচ্ছি। তো হ্যাঁ। এরপর কি আমি উচ্চশিক্ষার জন্য জাপানে নেক্সট স্কলারশিপে কোনো সুবিধা পাবো? আপনাকে পরে আমি মেসেজ পাঠাবো, ঠিক আছে? ইমেল ওকে। অ্যাড্রেসটা আমাকে দিবেন। আজকে তো এটা বেশি সময় নাই, এই জন্য সরি। হ্যাঁ, আরো বিস্তারিত বলতে পারি না, ঠিক আছে? জি, অবশ্যই। জি, আচ্ছা, আসসালামু ঠিক আলাইকুম। আছে। আমি একটু বলতে চাই যে আমি টিচার্স ট্রেনিং প্রোগ্রামে হচ্ছে অ্যাপ্লাই করছিলাম, বাট হইতেছে না। কেন যেন, কোথায় যেন সমস্যা আছে নাকি এরকম কিছু, এমন কি কিছু আছে নাকি, স্পেশাল কিছু দিতে হবে? আবেদন করার সময় তারা যে দিক নির্দেশনাগুলো দেয়, ওই দিক নির্দেশনাগুলো যদি আপনি ফলো করে সমস্ত কাগজপত্র ডকুমেন্ট সাবমিট করেন, তাহলে অবশ্যই আপনি যেতে পারবেন। জি, থ্যাংক ইউ। জি, পরবর্তীতে নুসরাত কারো প্রশ্ন থাকলে বলতে পারেন। ヌスラさん、はい、もうちょはい。っと時間がないので、はいはいはいはい。次に行きましょう。はい。わかります。はいはい。あ、ঠিক আছে, আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে সেটি আমাদের চ্যাট বক্সে জানাতে পারেন। পরবর্তী ধাপে চলে যাই। ভবিষ্যতে আরো ভালোভাবে প্রতিবেদন সভা আয়োজনের জন্য কিউআর কোড স্ক্যান করুন অথবা চ্যাট বক্সে দেওয়া লিংক ক্লিক করুন। এই সেশনের বিষয়ে আপনার মতামত ফিডব্যাক দিন। আপনাদের সহযোগিতার জন্য ধন্যবাদ।ヌスラ先生、さっきの、আজকের হাই ソリ、クエহাইスチহাই ョネアのহাই হাই スライドにお願いします。クエスチョネア、クエスチョネア。プリビュースএখানে হাই হাই あ、হাই আরেকটা আগে। হ্যাঁ, হ্যাঁ, এটা ফিডব্যাক ফর্ম না? আচ্ছা, আচ্ছা। হুম। এটি একটি জরিপ। ভবিষ্যতে এই ধরনের প্রতিবেদন সভা আরো উন্নত করার জন্য অনুগ্রহ করে আপনার মূল্যবান মতামত দিয়ে সহযোগিতা করুন। うん、ありがとうございます。হাই はい、チャットボックスにもあります。はい。 হাই চ্যাট বক্সেও দেওয়া আছে, সেখান থেকেও আপনারা আপনাদের প্রশ্ন করতে পারেন। うん、 ধন্যবাদ সবাইকে আজকের এই সমাবেশে উপস্থিত থাকার জন্য। আপনাদের সবাইকে ধন্যবাদ। আপনাদের অংশগ্রহণ এবং মনোযোগ এই অনুষ্ঠানকে সফল করেছে। আশা করি আমরা সবাই আজকের অভিজ্ঞতা ও শিক্ষাকে কাজে লাগিয়ে আরো ভালো কাজ করতে পারবো। এবার আমি আনন্দের সঙ্গে আজকের অনুষ্ঠান সমাপ্ত ঘোষণা করছি। ধন্যবাদ এবং সবাইকে শুভ দিন। মিনাসান あ、本当にありがとうございます。はい。最後にあり写真撮っがとうございまてもいいですか？した。শেষে ছবি তুলতে পারি সবাই একসাথে? は はい。い。はい。じゃあスクリーンシェアオフしてください。